ডিসেম্বর সোমবার রাত ৮টায় খালেদ মহিউদ্দিন আছে এইচএসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। আইন অনুযায়ী পদক্ষেপ নেবে সেনাবাহিনী, ফিরবে ভোটারের রাস্তা, মন্তব্য সিইসি। অভিযোগের পরেও থেমে নেই বিএনপির প্রচার, উন্নয়নের বার্তা নিয়ে মাঠে আওয়ামী লীগ। প্রাথমিক সমাপনীতে পাশের হার ৯৭ জেএসসি জেডিসিতে ৮৫.৮৩। একাদশ সংসদ নির্বাচনে কথা বলতে আমাদের সাথে আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এবং আওয়ামী লীগের উপপ্রচারক প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, সেনা মোতায়েনের সিদ্ধান্তকে বিএনপি এবং ঐক্যফ্রন্ট স্বাগত জানিয়েছিলেন। আজ পরিস্থিতির বড় কোনো পরিবর্তন দেখছেন কিনা, যা দেখে মনে হয় যে সেনাবাহিনীর উপস্থিতির ফলে আপনারা যেটি বলছিলেন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড হওয়ার ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে যাবে, সেই ব্যাপারে আপনি একটু পর্যবেক্ষণ শুনতে চাই। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। জি, ধন্যবাদ। যেখানে পুলিশ এবং সিইসি সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছে, সেখানে আমরা মনে করেছিলাম বা এখনো মনে করি যে সেনাবাহিনী মোতায়েন হলে পরিস্থিতির উন্নতি হবে, ভোটাররা আস্থা ফিরে পাবে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য এবং লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি হবে। কিন্তু আজকেও দেখলাম যে মিডিয়াতে নিউজ আসছে যে শহীদুদ্দিন এনির উপর গুলি হয়েছে, তারপরে ঢাকাতে সালাউদ্দিন বাবুর ওখানে ভাঙচুর হয়েছে, এমপি ক্যান্ডিডেট, তারপরে নুরুদ্দিন উপু গুলিবিদ্ধ হয়েছে, এটা মিডিয়াতে দেখলাম। তো আরও কিছু কথা আমাদের কাছে যে খবর আসতেছে, সেখানে খবরটা এইটাই যে বিএনপির ক্যান্ডিডেটরা সঠিকভাবে নিরাপদে সেখানে ক্যাম্পেইনটা করতে পারতেছে না। এই অবস্থায় আমি মনে করি সেনাবাহিনী যদি সোচ্চার হয় তবে মানুষ একটা আস্থা ফিরে পাবে। খন্দকার, আপনারা বলছিলেন যে সেনাবাহিনী নামলে পরিস্থিতির উন্নতি হবে। আপনারা যে পরিস্থিতির কথা বলছিলেন সেই পরিস্থিতির উন্নতি হবে আপনারা বলছিলেন, এখন সেনাবাহিনী মাঠে আছে, পরিস্থিতির উন্নতি, আপনি কি বলতে চান যে তাহলে পরিস্থিতির উন্নতি হয়নি? বিষয়টি কি সেরকম? পরিস্থিতির উন্নতির জন্য সেনাবাহিনী যখন আজকেই নামছে, তাই সে হয়তো একদিন সময় নেবে, তারা ২৪ ঘন্টা সময় নেবে। আচ্ছা, দেখা যাক কালকে কি দাঁড়ায় আর কালকে কি খবরটা ভেসে আছে, এটা আমাদের অপেক্ষা করতে হবে। এই মুহূর্তেই তো আমরা সেনাবাহিনীকে জড়ায়া কোনো অনাস্থা আনতে পারবো না। আস্থাও আনতে হলে আমাদের দেখে। জনাব আমিনুল ইসলাম আমিন, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলছিলেন যে পুলিশ বাহিনী এবং নির্বাচন কমিশন আসলে জেতানোর চেষ্টা করছে আওয়ামী লীগকে বা তাদের হয়ে কাজ করছে। আপনি এই অভিযোগকে কিভাবে দেখেন, জনাব আমিনুল ইসলাম আমিন? আসলে দেখুন, মানুষ যদি ভোট না দেয়, নির্বাচন কমিশন বা পুলিশের কোনো ক্ষমতা নেই আওয়ামী লীগকে জয়যুক্ত করার। এখানে যে এই অভিযোগটা বিএনপি শুরু থেকে করে আসছে, ইভেন মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বে একটা সার্চ কমিটি গঠনের মাধ্যমে যখন নির্বাচন কমিশন গঠিত হয়েছিল, তখন থেকে বিএনপি এই নির্বাচন কমিশনকে বিতর্কিত করার ধারাবাহিক প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত ছিল। তার একটি কারণ, তারা জানে যে ভোটের মাঠে তাদের অবস্থান নেই, মানুষ তাদের ভোট দিবে না। এই কারণে তারা এই নির্বাচনকে কেন্দ্র করে এবং নির্বাচন কমিশন থেকে শুরু করে সব কিছুকে বিতর্কিত করতে চাই। উনি বলছেন লেভেল প্লেইং ফিল্ড নেই, আমরাও সেটা দাবি করতেছি। আপনি যদি খেয়াল করেন তাহলে আপনি দেখতে পাবেন যে ১১ তারিখে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণার পরে নির্বাচনী প্রচারণা শুরু হয়। শুরুর প্রথম দিনেই নোয়াখালীতে আওয়ামী লীগ কর্মী হানিফ, যুবলীগ কর্মী হানিফ এবং ফরিদপুরে আওয়ামী লীগ কর্মী ইউসুফ সহ এই পর্যন্ত আমাদের ৫ জন নেতাকর্মী নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছে এবং ২০০-র অধিক নেতাকর্মী আহত হয়েছে। এবং আজকে দুপুরবেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপমন্দির বাসভবনে হামলা হয়েছে। অর্থাৎ তারা এই হামলাগুলো পরিচালনা করছেন এই কারণে জনগণের কাছে যেহেতু তাদের কোনো অবস্থান নাই। এবং আপনি দেখেন জনাব আমিনুল ইসলাম আমিন, আমি আসলে নোয়াখালীতে যুবলীগ কর্মীর উপর বা এই হামলাগুলি নিয়ে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের কাছে জানতে চাইব। কিন্তু জনাব আমিন, আপনার কি এরকম মনে হয় না যে আমরা
যদি আমি যা নিজের চোখে দেখেছি শুধু তাই যদি বলি, আমি খোদ ঢাকা শহরে আওয়ামী লীগের যত প্রচারণা দেখছি, বিএনপির প্রচারণা সেরকমভাবে আমার চোখেই পড়ছে না। এটি কি আপনার মনে হয় না যে বিএনপি কোনো কারণে চাপে আছে বা একটি ঠিক সমান ভূমিতে নাই? আমি মনে করি বিএনপি চাপে থাকার চেয়ে ওরা বেশি কৌশলে আছে। আপনি গত পরশু কালের কণ্ঠ পত্রিকা যদি দেখেন, তারা একটা অনুসন্ধানী প্রতিবেদন ছেপেছে, যখন তারা বলছেন যে বিএনপি ক্রমাগত অভিযোগ করে আসছিল ঢাকা শহরে তাদের পোস্টার আওয়ামী লীগ ছিঁড়ে ফেলছে, কিন্তু কালের কণ্ঠ তাদের প্রতিবেদন দেখিয়েছে যে আসলে তারা সেখানে পোস্টার লাগায়নি। তাহলে পোস্টার যেখানে লাগানোই হয়নি সেখানে ছেঁড়ার প্রশ্ন আসে কেন? অর্থাৎ এটা তাদের কৌশল। তারা বিএনপির এই কৌশল নিয়ে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের কাছে জানতে চাইবো যে বিএনপি এই কৌশল নিচ্ছে এবং বিএনপি শুরু থেকেই আসলে সব বিষয়ে শুধু অভিযোগই করে যাচ্ছে। আর বিএনপি শুরু থেকেই নানা রকম অভিযোগ করছে এবং এই ক্ষেত্রেও মাঠে না নেমেই মাঠে নামা যায় না এই অভিযোগ করছে। এটি বিএনপির একটি কৌশল বলে বলছেন। আমি জনাব আমিনুল ইসলাম আমিন, আমরা এটি আপনার কাছে একটু জানতে চাই। এটা তো কৌশল, আমিন সাহেব বললেন এটা কৌশল। তো এই যে লাখ লাখ মানুষ গায়েবী মকদ্দমার মধ্যে জড়িত হয়ে পড়লো এবং হাইকোর্টে বারিন্দা দিয়ে হাঁটা যায় না, হাইকোর্টে হাজার হাজার মানুষ প্রতিদিন বেল নিতে আসে, এটাও কি কৌশল নাকি? বিএনপির 16 জন প্রার্থীকে গায়েবী মামলায় গ্রেপ্তার করে তাদেরকে জেলখানায় রাখা হয়েছে, এটাও কি কৌশল নাকি বিএনপির? কিন্তু বিএনপি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আওয়ামী লীগের 5 জন মারা গেছে সেই ব্যাপারটি তো দেখতে হবে। বিএনপি 16 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, আওয়ামী লীগের 5 জন মারা গেছে। বিএনপির বহু মানুষ মারা গেছে, বহু মানুষ গুম হয়েছে, বহু মানুষ বাড়িতে থাকতে পারে না, বহু মানুষ ঢাকা শহরে চলে আসছে, বহু মানুষ রাস্তায় ঘুমায়, এলাকায় থাকতে পারে না। সেই খবরটা আপনারা নেবেন। কি নির্মম অত্যাচার এই আওয়ামী বাহিনী এবং পুলিশ বাহিনী যৌথভাবে মানুষের উপরে করতেছে, এটা এলাকায় ছদ্মবেশে গিয়ে ঘুরে আইসা দেখেন যে কি অবস্থা চলছে দেশে। যে বিএনপি করতে যায় তার বাড়িতে পুলিশ যায়, যে বিএনপি করে তার বাড়িতে, যে প্রচারে যায় তার বাড়িতে পুলিশ যায়। এই অবস্থার মধ্যে বিএনপিকে নির্বাচন করতে হচ্ছে। কিন্তু অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, যাদের বিরুদ্ধে মানে পুলিশ অভিযান চালাচ্ছে তাদের বিরুদ্ধে কি এই মামলাগুলি নতুন মামলা নাকি আগেই ছিল এই মামলাগুলি? নতুন নতুন, সব 2018 সালের মামলা, সব 2018। সব কি তফসিল ঘোষণা পরের মামলা নাকি? এই যে আরে ভাই 2000 ওই যে ম্যাডাম বেগম জিয়াকে যে জেলে দিল, ওই জেলে উপলক্ষে যে কতগুলি ভৌতিক মামলা সৃষ্টি হলো, কাল্পনিক মামলা, সেই মামলা। এই দেশের সত্য কথাটা বলা যায় না। আপনারা মিডিয়ার লোক, আপনারা জানেন না এটা সবচেয়ে কঠিন অবস্থা হলে সত্য কথা বলা যায় না। দেশে কি অবস্থা চলছে, হাজার হাজার মানুষ, সিইসি বলছে যে কোনো গ্রেপ্তার হবে না, সিইসি বলছে কোনো নতুন মামলা দেওয়া হবে না। আচ্ছা, তারপরে তো মামলা হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে। আপনার সত্য কথা বলা যায় কিনা সেটা জনাব আমিনুল ইসলাম আমিনকে জানবো। আপনি এখন সত্যি কথা বলছেন তো? অবশ্যই সত্যি কথা বলছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু জনাব আমিনুল ইসলাম আমিন আপনার কাছ থেকে জানতে চাইবো যে ভৌতিক গায়েবী এইসব মামলার কারণে হাইকোর্টের বারান্দার কথা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বললেন। আমি নিজেও আসলে এই ঘটনাগুলি প্রতিদিন সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে দেখছি। আপনার কাছ থেকে এটা একটু জানতে চাই জনাব আমিনুল ইসলাম, আপনি যদি আমাদের একটু বলেন যে এই মামলাগুলো অন্য নির্বাচনের সাথে তুলনা করলে, মানে আমরা আরো তো 10টি সংসদ নির্বাচন দেখেছি, এর সাথে এটি তুলনীয় কিনা সেই ব্যাপারটিও যদি আমরা একটু বলেন। গায়েবী ও ভৌতিক মামলায় জর্জরিত বিএনপি, এখানে আসলে কোনোভাবেই লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না এবং গত কোনো নির্বাচনে বা বাংলাদেশে কখনোই এর কোনো নজির দেখা যায়নি। এটি একদম বেনজির। হ্যাঁ, আপনার তৈমুর ভাই একটি ভালো কথাই বলেছেন যে এই এখন কোনো সত্য কথাই বলা যায় না। এটা কিছুটা জবাব আপনি দিয়েছেনও। আসলে আমাদের জানা মতো তৈমুর আলম খন্দকার একজন ভালো মানুষ এবং উনি মিথ্যা কমই বলেন। তাহলে উনি গত কয়েক বছর যাবৎ কন্টিনিউয়াসলি টক শোতে যাচ্ছেন, কথা বলছেন। তা উনি যদি মিথ্যা কথাই না বলে সত্যি বলে থাকেন তাহলে তো ওনার উপর এরকম গায়েবী নির্যাতন অনেক কিছু হতো, কিন্তু বাস্তবতা হচ্ছে হয়নি। এতে প্রমাণিত হয় যে জনাব আমিন, আমি একটু মনে করে দিতে চাই, আমাদের টেলিভিশন থেকে নামার পথেই ওনাকে গ্রেফতার করা হয়েছে এবং ওই মামলাটি আসলে আমি জানি না ওই মামলাটির কতটা মেরিট, এবং আপনি নিশ্চয়ই এরপর থেকে বলবেন জনাব আমিন।
মানে উনার উপর নির্যাতন হয়েছে, আসলে উনি নির্যাতন থেকে দূরে ছিলেন না। হ্যাঁ আপনার গায়েবীর মামলার ব্যাপারে যেটা বলা হচ্ছে, আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সংলাপের সময়ও মাননীয় প্রধানমন্ত্রী একটা লিস্ট চেয়েছিলেন এবং সেই অনুযায়ী কাজ চলছে, যেন সেটা না হয় এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেও দিয়েছেন। তবে পাশাপাশি এটাও আমাদের মানতে হবে যে বিএনপি 2013-14 সালে আন্দোলনের নামে যে ভয়াবহ নির্যাতন, অত্যাচার, খুন এবং অগ্নিসন্ত্রাস করেছিলেন, এগুলি কিন্তু কোনো মুন বা এলিয়ন করেনি, আসমান থেকে নেমে এসে কেউ করেনি। এগুলো সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন জামাত বিএনপির নেতা কর্মীরা, এবং তখন তাদের বিরুদ্ধে মামলা হওয়াটাই ছিল স্বাভাবিক। এটাও বুঝতে হবে যে এতগুলো মামলা যেমন হয়নি, ঠিক তেমনিভাবে স্বাধীনতার পর থেকে আজ অবধি বাংলাদেশে কখনো কোনো রাজনৈতিক আন্দোলনের নামে অথবা কোনো সরকার উৎখাতের নামে মানুষ এরকম ভয়ঙ্কর নির্যাতন, নিপীড়ন, অগ্নিসন্ত্রাস, পেট্রোল বোমা মানুষ দেখেনি। ইভেন আপনি যদি নকশালবাড়ি আন্দোলনের দিকে তাকান, তখনও দেখবে যে তখনও এরকমের ছিটেফোঁটা হয়নি। আর আরেকটা আমি লেটেস্ট একটা উদাহরণ আপনাকে দিই, যে সবগুলোই যে উনি যেটা বলছেন মামলাগুলো 18 সালের পরে, এটা ঠিক না। তার সবচেয়ে বড় একটা প্রমাণ দেই যে মাগুরাতে বিএনপির একজন প্রার্থী নমিনেশন চেয়েছিলেন এবং তিনি গ্রেফতার হয়েছেন। তার কারণ ছিল উনি 2014 সালে একটি হত্যা মামলার আসামি ছিলেন। মামলা হওয়ার পরে উনি বিদেশ পাড়ি জমিয়েছিলেন এবং পরবর্তীতে উনি দেশে আসার পরে হত্যা মামলার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং আপনি এটাও জানেন যে বিএনপির নেতা মিলন সাহেব, উনিও অনেকগুলো মামলা ছিল, উনি বেল নিয়ে দেশের বাইরে গিয়েছিলেন এবং বিদেশ থেকে আসার পরে আবার তাকে গ্রেফতার করা হয়েছে। সুতরাং যারা ওই সময়ের মামলায় বেল নিয়েছেন, কিন্তু আপনি এটাও জানেন আইনের ধারাবাহিকতা অনুযায়ী বেলগুলো নিয়মিত কোর্টে গিয়ে সচল রাখতে হয়। না রাখার কারণে যদি বেল ক্যান্সেল হয়ে যায়, সেক্ষেত্রে তাদেরকে আবার আদালতের ধারস্থ হতে হয়। সুতরাং এখানে এরকম মানুষও আছে, তারা ঢালাভাবে যেটা বলছেন যে সেটা ঠিক না। আর আমি লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারে আমি আগেই বলেছি, আমরাও দাবি করছি লেভেল প্লেয়িং ফিল্ড চাই, কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আপনি একজন চোরের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড, একজন সাধু বা সন্ন্যাসীর জন্য একই ফিল্ড, এটা হতে পারে না। দুজনের যে সমান ফিল্ড হতে পারে না। একটা 10টি খুনের মামলার আসামি, ছিনতাইয়ের আসামি, অগ্নিসন্ত্রাসের আসামি এবং আরেকজন ব্যক্তি যার নামে কোনো মামলা নেই, তা সে একই ভাবে তার বিচার হবে, একইভাবে। কিন্তু জনাব আমিন, নির্বাচন কমিশন যখন যাচাই বাছাই করে, আপনি যাদেরকে চিহ্নিত অপরাধী বলছেন, সেই অপরাধী হলে তো তার নির্বাচন করার যোগ্যতাই থাকার কথা না। নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদেরকে আপনি শুধু আপনার বিরোধী দল করে বলে তাদেরকে আপনি চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ কি বলতে পারেন? আসলে যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন, আমি ওদেরকে শোনে না বলি। আপনি যেটা বলছেন নির্বাচন তারাই করতে পারে না যারা কনভিক্টেড। মামলা থাকলে কিন্তু নির্বাচন করা যায়, কিন্তু আমার বিরুদ্ধে মামলা আছে, আমি নির্বাচন করব, এই কারণে কিন্তু আমি আইনের ঊর্ধ্বে না। আমি সেটি বলছি যে আপনি কনভিক্টেড না হলেও কি একটা লোককে আপনি চোর, ডাকাত এগুলি বলবেন? নট দ্যাট, মানে আপনার নামে মামলা হলেই কি আপনি একটা লোককে অপরাধী বলবেন? আমি সেটা বলিনি। আমি বলছি আপনি বলছিলেন যে লেভেল প্লেইং ফিল্ড হতে পারে না, কিন্তু নির্বাচন কমিশনের চোখে তো আপনাকে নির্বাচন কমিশনের চোখে তো জনাব আমিন, নির্বাচন কমিশনের চোখে তো আপনিও প্রার্থী, আমিও প্রার্থী, আমাদের দুইজনের তো লেভেল প্লেইং ফিল্ডে থাকা উচিত। আপনি বলছেন যে চোর এবং আমি চোর এবং আপনি ভালো মানুষ, আপনাদের লেভেল প্লেইং ফিল্ডে একরকম হওয়ার কথা না। না বলে হ্যাঁ, আপনি জানেন যে বাংলাদেশে সবসময় জাতীয় নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয় একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য। এই অভিযানটা কিসের ভিত্তিতে পরিচালিত হয়? পুলিশের কাছে একটা রিপোর্ট থাকে, একটা আমলনামা থাকে যে কারা কারা এসব অপকর্মের সাথে জড়িত। আমি তাদের কথা মিন করছি, আমি এখানে কোনো রাজনৈতিক কর্মীর কথা মিন করছি না। ওকে, থ্যাংক ইউ। আমি শুধু জানতে চাইবো যে খুবই ইনসিডেন্টালি এইরকম পুলিশের খাতে যাদের নাম আছে তারা শুধু একটি দল সমর্থন করেন কিনা, এর কি এরকম হতে পারে? না, তারা যে কোনো দল সমর্থন করতে পারে, এরা যে কোনো দল সমর্থন করতে পারে। আপনি এটাও জানেন যে আমাদের সরকার গত 5 বছরে আমাদের দলেরও এরকম অনেকে যারা বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকেও কিন্তু আইনের আওতায় আনা হয়েছে। জনাব আমিন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের কাছে জানতে চাই, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বিএনপির চেয়ারপারসন, এই মুহূর্তে কারাগারে আছেন। তার যে সাজা, সেই সাজা খাটছেন, অন্যান্য মামলাও তার গ্রেপ্তার আছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান, যিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, তিনি আসলে মানে একটি বেইলের সুযোগ নিয়ে আছেন দেশের বাইরে, দেশে ফিরছেন না। আপনার কাছে কি মনে হয় না যে বিএনপি অনেক বেশি আইন আদালতকে মানে পাশ কাটানোর একটি সুযোগ নিতে চায়? জি, একটু কথা বলি আপনাকে। জি, যে আমিন সাহেব তো বললেন
যে এই যে মামলা হয়নি। আমার বিরুদ্ধে এইবার 2018 সালে 8টা মামলা হয়েছে, যেটা চার্জশিট হবে 16টা, শিডিউল এবং আনশিডিউল। আমার ছোট ভাই, আপন ছোট ভাই মাকসুদ আলম খন্দকারকে তার জেল গেটেই গ্রেপ্তার করছে 6 বার। এবং আমি আপনাকে বলি যে অ্যান্টিসিপিটরি বেল বা আগাম জামিন, পুরাতন মামলা আগাম জামিন হয় না। মামলা এফআইআর হওয়ার সাথে সাথে চার্জশিট হওয়ার আগে আগাম জামিন নিতে হয়। সেই আগাম জামিনের জন্যই এই এত মানুষ, আপনি যেটা বললেন যে হাইকোর্টে আপনি এগুলি দেখেন, তো এই মানুষগুলি নতুন মামলা, এই 2018 সালের মামলা এবং রিসেন্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের মামলা। এবং আপনি দেখবেন যে এই মামলার মধ্যে মৃত ব্যক্তি, হজে ছিল এরকম ব্যক্তি, হাসপাতাল আছে এরকম অ্যাডভোকেট ব্যক্তি। তৈমুর আলম খন্দকার, এগুলি আপনি বলেছেন, কিন্তু একথাও তো ঠিক যে বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটেছে যে ঘটনার ফলে মানুষের প্রাণ ক্ষয় হয়েছে, মানুষের সম্পত্তির বিনাশ হয়েছে, সেক্ষেত্রে মামলা তো হতেই হবে। সেটা মামলা হয়েছে 2014 সালে, সেটা বিচার হবে। আমরা তো প্রাণ নাশ করে রাজনীতি করতে চাই না। 2014 সালে প্রাণ নাশের মামলা যদি 2018 সালে কোনো ঘটনা ঘটে নাই, একটা টায়ারও বাস্ট হয় নাই, একটা বোম ফুটে নাই, তারপরে আপনি এই 2014 সালের মামলা কাল্পনিক বানায়া আবার 2018 সালের মানুষকে জড়িত করে দিবেন। লক্ষ লক্ষ এমন কি হতে পারে যে তারা গা ঢাকা দিয়েছিলেন, এই নির্বাচনের সময় তারা বার হচ্ছেন, সেই জন্য তাদের গ্রেফতার করা হচ্ছে? না, আমরা তো গা ঢাকার লোক না, গা ঢাকা দেওয়া হয় নাই। তারপরেও আপনি একটা ঘটনা ঘটে নাই, আপনি মামলা দিবেন কেন? রাষ্ট্রীয় খরচে, রাষ্ট্রীয় আইনকে ব্যবহার করে। কিন্তু অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, বিএনপির যে কয়জন নেতাকে আমি চিনি, আপনি সহ, তাদের সংখ্যা যদি 500 বা 600 হয়, তাদের কেউ কি এই নতুন মামলায় গ্রেফতার হয়েছেন বা কারাগারে আছেন? একজনও? এটা কি এরকম হতে পারে যে শুধু বিএনপির? প্রচুর লোক কারাগারে আছে, যেমন প্রচুর লোক মামলার আসামি। যেমন আপনি হাইকোর্টে আসেন, আপনাকে দেখাবো। আপনি খন্দকার মাহবুব হোসেনের মতো লোক 82 বছর বয়সে, সে বোমা মামলার আসামি, একাধিক বোমা মামলার আসামি। সেটা তো আপনি আব্দুর রাজ্জাক খান, যিনি এডিশনাল এই মুহূর্তে কারাগারে আছেন, কারাগারে আছেন, সেটি বলছিলাম। এরকম কেউ কি আছে? বলি, ফজলুল হক মিলন আছেন, দুলু আছেন, তারপরে খায়রুল কবির খোকন আছেন, তারপরে 16 জন তো আমাদের এমপি ক্যান্ডিডেটই আছে কারাগারে। 16 জন এমপি ক্যান্ডিডেট কারাগারে আছেন। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আপনি কি একটি বাক্য বলবেন জনাব আমিন, 16 জন এমপি ক্যান্ডিডেট কারাগারে আছেন এই মুহূর্তে বিএনপির, আপনি কি বলবেন তাদের নামেও আসলে পুরনো মামলা বা অন্যান্য মামলা ছিল? আমি বলি আপনাকে, তৈমুর ভাই যে কথাটি বলছেন যে 18 সালে মামলা হয়নি, আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, যদি এবং এই যে 5 জন আমাদের নেতা মারা গেলেন, 200-টিরও বেশি নেতাকর্মী আহত হলেন, এগুলো তো হুট করে হয়নি, এগুলোর পেছনে একটা প্ল্যানিং ছিল, একটা পরিকল্পনা ছিল। এবং এগুলো তার মানে আপনি বলছেন যে এগুলি কোনো আলাদা কোনো ভিন্ডিকশন নয়। জনাব আমিনুল ইসলাম আমিন এবং অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আপনাদের অনেক ধন্যবাদ। সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছে যাচ্ছেন, সবাই ভোট চাইতে, তাদের সমর্থকরা এবং প্রার্থীরা যাচ্ছেন। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ঈশ্বরদী থেকে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, এবং বরিশাল থেকে আছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল। জনাব গোলাম আব্বাস চৌধুরী দুলাল, আপনার কাছ থেকে জানতে চাইব, বরিশালের 6টি আসনে কর্মী ও ভোটারদের পরিসংখ্যানে প্রচারণা মাঠে বরিশালের 6টি আসনে আওয়ামী লীগ ও মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থীরা এগিয়ে আছে বলে আপনারা দাবি করছেন। তবে এই পরিসংখ্যানের সত্যতা কতটা, বরিশালের নৌকা ছাড়া অন্য প্রতীকে যারা রয়েছেন তাদের প্রতি প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা আপনি কিরকম দেখছেন? গোলাম আব্বাস চৌধুরী দুলাল। ধন্যবাদ আপনাকে এবং যারা শ্রোতা দর্শক আছেন তাদের সবাইকে এই বিজয় মাসের বিজয় শুভেচ্ছা জানাচ্ছি। আপনি সর্বসাকল্যে আপনার বরিশাল 6টি আসনের অবস্থাটা জানার জন্য আপনাকে বলেছেন। তা আপনাকে বলছি যা এখানে নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে 11 তারিখের পর থেকে নির্বাচনী প্রচার অভিযান চলছে। তবে আজকে একটি ঘটনা আপনাকে বলতে, কেননা ঐক্যজোট অর্থাৎ বিএনপি তারা ঢালাওভাবে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা কথা বলছে। আজকে বিকেল 4:30টার সময় বরিশালের 2 আসনে আমাদের যখন ওদের ক্যান্ডিডেট মিস্টার শরফুদ্দিন সেন্টিসের গাড়িতে করে তার দলবল নিয়ে যাচ্ছিলেন উপজেলা পরিষদের সামনে থেকে, তখন সেখানে আমাদের কর্মীরা ছিল।
সাথে সাথে তারা নেমে সেখানে গোলাগুলি করেছে, মারধর করেছে। তাতে একজন যুবলীগ কর্মী তুহিন আহত হয়েছেন, একজন শিক্ষানবিশ আইনজীবী ইকবাল সে আহত হয়েছেন, 5-6 জন আহত হয়েছেন যারা এখন মেডিকেলে রয়েছে। গতকাল রাতে চাঁদপুরাতে, আমাদের 5 আসনের চাঁদপুরা একটি ইউনিয়ন রয়েছে, সেখানে অফিস ভাঙা হয়েছে। কড়াপুর একটি ইউনিয়নের অফিস ভাঙা হয়েছে। এভাবে কিন্তু বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। ওরা ঢালাওভাবে বলে, কিন্তু আমরা এতদিন বলি। আর নির্বাচনের ব্যাপারে একটু বলে, আমি নির্বাচনের ব্যাপারে যেটা বলছেন, আমাদের কার্যক্রম বহু আগ থেকে শুরু হয়েছে। আমাদের নেতা এই অঞ্চলে জেলা আওয়ামী লীগের সভাপতি যারা আবুল হাসনাত আবদুল্লাহর নির্দেশনায় আমরা 6টি আসনে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি নিরবিচ্ছিন্নভাবে, শান্তিপূর্ণভাবে। আমরা খুবই আশাবাদী আগামী নির্বাচনে 11 জাতীয় সংসদ 30 ডিসেম্বর যে নির্বাচন হতে যাচ্ছে। দুলাল ভাই, আমাদের মনে আছে বরিশাল শহরের নির্বাচন কিন্তু আমরা খুব সুষ্ঠু, খুব ভালো নির্বাচন আমরা দেখি নাই। আমরা ফিরবো আপনার কাছে। আপনি সে সময় আমরা আপনার সাথে কথা বলছিলাম, বরিশালের মেয়র নির্বাচন কিন্তু আমরা খুব ভালো নির্বাচন আমরা সেখানে দেখি নাই। জনাব হাবিবুর রহমান হাবিব, আমরা দেখছি যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি সিরাজুল ইসলাম সর্দার এবং আপনার মধ্যে দীর্ঘদিনের নেতৃত্বের দ্বন্দ্বের কথা গণমাধ্যমে বারবার উঠে আসছে। এই দ্বন্দ্ব কি নির্বাচনে কোনো প্রভাব ফেলবে? গণমাধ্যম এরকম কথাও বলছে যে পাবনা 4 আসনে বিএনপি প্রার্থী তাদের নির্বাচনী প্রচার চালিয়ে গেলেও প্রার্থীর পক্ষে একাধিক গ্রুপ এখনো এককভাবে সামিল হতে পারেনি। এ ব্যাপারে হাবিব ভাই আপনার কথা শুনবো। হাবিব ভাই, আমরা বলছিলাম যে বিএনপি যে কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি সিরাজুল ইসলাম সর্দারের সাথে আপনার দ্বন্দ্বের কথা আমরা একটু আপনার মুখ থেকে শুনতে চাই। আপনাকে ধন্যবাদ। সিরাজুল ইসলাম সর্দারের সাথে আমার দ্বন্দ্বের ব্যাপারটা পেপার পত্রিকায় এসেছে, আপনার ফেসবুকে এসেছে, ইউটিউবে এসেছে, সব জায়গায় এসেছে। আমি আপনাকে পরিষ্কার করে বলতে চাই, বিএনপির নেতারা যাই বলুক না কেন, বিএনপির মাঠ পর্যায়ে সমস্ত কর্মীরা এক পায়ে দাঁড়িয়েছে ধান শীষে ভোট দেওয়ার জন্য। তার কারণ এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি বিদেশের মাটিতে অবস্থান করছেন, বিএনপির হাজার হাজার কর্মী নেতা জেলখানায়। সেই মুহূর্তে কেউ যদি সরকারের ক্রিয়ানক হয়ে দলের পক্ষে কাজ না করে দলের প্রার্থীর বিরুদ্ধে কোনো ভূমিকা অবতীর্ণ হয়, মানুষ তাদেরকে ঘৃণা করা ছাড়া আর কোনো কিছু তাদের প্রাপ্তি জমা হবে না, ঝুলিতে জমা হবে না। আমি মনে করি সিরাজুল ইসলাম সর্দার যত বিরোধিতা করুন না কেন, যদি সুষ্ঠু নির্বাচন হয় এই আসনে মিনিমাম 1 লক্ষ ভোটের ব্যবধানে আমি জয়লাভ করব ইনশাআল্লাহ। কারণ আপনি দেখছেন সিরাজুল ইসলাম সর্দার যেমন আমার বিরোধিতা করছে, আওয়ামী লীগের ভিতরে গ্রুপিং আরো অনেক বেশি। তারা দল যেহেতু ক্ষমতায়, উনি যখন মন্ত্রী আছেন, সংসদ সদস্য আছেন, সেখানে বই প্রকার করছে না। কিন্তু আওয়ামী লীগের ওই সমস্ত নেতা কর্মীরা তাকে ভোট কেটে দিয়ে বাক্স ভরানোর জন্য রেডি না। এখন দেখেন বাংলাদেশে, আমি বলবো যে নির্বাচনের প্রসঙ্গে আসেন, আপনারা বিশ্বাস করেন খালিদ ভাই, আমার জীবনে শুনিও না দেখিও না এত বড় নৃশংস সরকার পৃথিবীতে আসতে পারে। এই যে মিথ্যাচার, আমার এই যে এখন আমার নিজের বাড়ির কাছে ইউনিয়ন ভোটার 35,000, এখন মন্ত্রীর ছেলে এসছেন আমার অফিসে পুড়া দিতে, পুরান। আমি কালকে 2টা অফিসে গেছিলাম, 2টা অফিস পুড়িয়ে দিয়েছে, আজকে আমার 3টা অফিস ধারাবাহিকভাবে পুরাচ্ছে। পুলিশ নির্বিকার, আমাদের লোকজনকে মারধর করছে, আমাদের মোটরসাইকেল কেড়ে নিচ্ছে, ভেঙে দিচ্ছে, পুলিশ আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। কোথায় যাবো? কিন্তু হাবিব ভাই, গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলছেন যে এর বেশিরভাগই মিথ্যাচার। মিথ্যাচার না, সমস্ত আওয়ামী লীগ যা করতেছে সমস্ত মিথ্যা কথা। আমি দেখেন আমার কত পোস্টার ছিঁড়েছে, আমার অফিস সমস্ত অফিস ভেঙে দিয়েছে, অফিস ভেঙে দিয়েছে, পোস্টার ছিঁড়ে পুড়িয়েছে মন্ত্রীর ছেলের নেতৃত্বে। ঈশ্বর দিয়ে আর পুলিশ নির্বিকার আমাদের নেতা কর্মী থেকে ধরে নিয়ে যাচ্ছে, আমাদের নেতাদের উপর আঘাত করতেছে, মোটরসাইকেল কেড়ে নিচ্ছে, ভেঙে দিচ্ছে। আমাদের নেতা কর্মী সারা রাত ধরে পুলিশ ধরে নিয়ে গিয়ে মিথ্যা মামলা কিভাবে দিয়ে জানেন? আমি একটা উদাহরণ দিই। আমার এখানে প্রথম মামলা দিল, আমার এলাকা থেকে 7 জনকে ধরে নিয়ে গেল, নিয়ে পরে আমরা নেই ডিবি ধরে নিয়ে গেল। পরের দিন আটঘরে উপজেলা চেয়ারম্যান যিনি, জামাত ইসলামের উনি চেয়ারম্যান জেলা জহুরুল মৌলানা জহুরুল ইসলাম, তাকে ধরে নিয়ে ওই মামলার উনি 1 নম্বর আসামি। মৌলানা জহুরুল ইসলামের বাড়ি আটঘরে উপজেলা চেয়ারম্যান, উনি 1 নম্বর আসামি। হাই ভাই, আপনার বক্তব্য পরিষ্কার। আমি এই বিষয়গুলি নিয়ে যে আবার গোলাম আব্বাস চৌধুরী দুলালের কাছে যাবো, যে গোলাম আব্বাস চৌধুরী দুলাল, আপনি শুনলেন জনাব হাবিবুর রহমান হাবিব পাবনা 4 আসন থেকে তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছিলেন, তার উপরে হামলা নিবারণের কথা বলছেন। এই ব্যাপারে আপনার কথা শুনতে চাই। হাবিব ভাইয়ের অভিযোগের প্রেক্ষিতে আপনার বক্তব্য বলতেন দুলাল ভাই। আমি হাবিব সাহেবের কথার প্রথমেই খণ্ডন করতে চাই। যে কথাটা বলেছেন, যে বলেছে বাংলাদেশ আওয়ামী লীগ নৃশংস এবং একটি নিষ্ঠুর দল।
আমি স্মরণ করে দিতে চাই যারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় সন্ত্রাস করে, যে 21শে আগস্ট একজন প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছিল, জাতীয় নেতৃত্বকে ছিন্নবিচ্ছিন্ন করতে চেয়েছিল, যার পরিপ্রেক্ষিতে 24 জন মৃত্যুবরণ করেছিল। এদের এর চেয়ে বড় নৃশংসতা আর কি হতে পারে? যারা একজন এমপিকে মারতে পারে, অর্থমন্ত্রীকে তারা গুলি হত্যা করতে পারে, সংসদ সদস্য গুলি করে হত্যা করতে পারে, আরো অনেক নিরীহ লোককে হত্যা করতে পারে, তাদের মতো তো তাদের চেয়ে তো বড় নৃশংস দল কোনদিন হতে পারে না। মানলাম, কিন্তু আওয়ামী লীগ এখন যা করছে তা ন্যায় ভিত্তিক করছে কিনা দুলাল ভাই? আওয়ামী লীগ যা করছে এখন সেটা ন্যায্য কিনা? না, ন্যায়ভিত্তিক না, আমি এটা একটা আপেক্ষিক ম্যাটার। আপনি আজকে যে ঘটনাটা ঘটেছে, আমি বলি আপনাকে, আজকে যে ঘটনাটা ঘটছে বানুরিপাড়াতে, সেই ঘটনাটা কেন্দ্র করে একটা মামলা হবে। এটাকে মামলা হতে পারে না? আজকে একজন শিক্ষানবিশ আইনজীবীকে আহত করা হয়েছে, একজন যুবলীগ কর্মীকে আহত করা হয়েছে, তারা মারাত্মক মুমূর্ষু অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছে। যদি এখন তাদের বিরুদ্ধে দুলাল ভাই আপনাকে ধন্যবাদ। হাবিবুর রহমান হাবিব ভাই আপনাকে। এই ছিল আজকে রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।